এই রে, আবার খেয়ে হারিয়ে ফেলেছি। তোমার মতো গুছিয়ে যদি লিখতে পারতাম, অথচ না লিখে উপায় নেই। অনেক কথা যে বলার আছে তোমাকে। পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আমি তোমাকে সব 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 কথা বলে যেতে চাই, উজাড় করে। যদি একবার কাছে পেতাম তোমাকে, খুব আদর করতাম, তখন আর এত কথা বলতাম না হয়তো। কিন্তু তোমাকে আজকাল শুধু দূর থেকে দেখি। গত 4 মাস তোমার বিয়ে হয়েছে। গত 4 মাসে ঠাকুরপো, কত দূরে সরে গেছো তুমি। কি করে পারলে গো? তুমি কি জানো ঠাকুরপো, নন্দনকাননের সব গাছ মরে গেছে এই 1 মাসে। জল না পেয়ে, যত্নাদি না পেয়ে, আদর না পেয়ে মরে গেল তারা। আমাদের স্বাধীন নন্দনকানন আদরের উপবাসে মরল ঠাকুরপো। ঠাকুরপো, গত 4 মাসে তুমি তোমার নতুন বউকে নিয়ে ব্যস্ত। তোমার নতুন বউঠান এখন পুরাতন। আজকাল তুমিও তোমার জ্যোতি দাদার মতো বাড়ি ফেরো না। মাঝে মধ্যেই রাত কাটাও মেজ বউ ঠাকুরনের বাড়িতেই। সেখানে যে চলছে তোমার বালিকা বধূর মাজা খসা। মেজ বউ ঠাকুরনের নিজ হাতে। তোমার বন্ধ ঘরের দিকে তাকিয়ে কত বিকেল, সন্ধে, রাত কেটে যায় আমার। সব থেকে অসহ্য একটা আমার দুপুর বেলা। তোমার পায়ের শব্দ শুনতে পাই সারাক্ষণ। মনে হয় এই বুঝে এলে তুমি। নতুন বউঠান, চলে এলাম তোমার কাছে। এই কথা বলে আমার পাশে শুয়ে পড়লে। কদিন আগে আর পারলাম না, ঢুকে পড়লাম তোমার ঘরে। ঢুকে দেখলাম পাথরের টেবিলে তোমার কবিতার খাতাটি উপর করে রেখে গেছো তুমি, যেন কোনো কবিতা লিখতে লিখতে উঠে গেছো। বুকের ভেতরটা টন টন করে উঠল। তোমার বিয়ের পরে এই 1 মাস আর একটি কবিতাও পড়ে শোনাওনি আমাকে। ঠাকুরপো, তুমি তো বলেছিলে আমার জন্য তুমি লেখো, তোমার সব লেখা। তোমার লেখার মধ্যে লুকোনো থাকে অন্য লেখা, যা শুধু আমি পড়ব, আমি বুঝবো। সে লেখা আর কারোর জন্য নয়। কেন মিথ্যে বলেছিলে ঠাকুরপো? এই ছলনার কি কোনো প্রয়োজন ছিল? প্রাণের রবি, আমি তোমাকে কখনো কোনো মিথ্যে বলিনি। আমার মধ্যে কোনো ছলনার আশ্রয় নেই। আমি পেয়েছি তোমার ভালোবাসা। ঠাকুরপো, আর কোনো মেয়ে এভাবে তোমার ভালোবাসা কখনো পাবে না হয়তো। আমার জীবন সার্থক। সেই ভালোবাসা হারিয়ে আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই। ঠাকুরপো, বলতে লজ্জা করছে, তবু না বলেও পারছি না। আমি কখনো কখনো লুকিয়ে চুরিয়ে তোমার কবিতার খাতা পড়ি, আর তখন খুব কান্না পায় আমার। সবই বিয়ে করেছো তুমি, খুব স্বাভাবিক। তোমার কবিতায় এখন অত আদর, এত শরীর ছড়িয়ে থাকবে। তবু আমার খুব কান্না পায়, কষ্ট হয়, বুকের শিরায় টান ধরে। মনে হয় আমার অপমান এতদিনের সম্পূর্ণ হলো। তোমার একটি কবিতার নাম স্তন। চমকে উঠলাম নাম দেখে। এটা তোমারই হাতের লেখা। স্তন শব্দটি ফুলের মতো ফুটে আছে তোমার আনন্দ সুন্দর হস্তাক্ষরে। তুমি লিখেছ, সহসা আলোতে এসে গেছে, যেন থেমে শরমে মরিতে চায় অঞ্চল আড়ালে। এই লাইন দুটি আমার গলা চেপে ধরল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। একটি প্রশ্ন অসুখের মতন ছড়িয়ে পড়ল সমস্ত শরীরে। কোথাও কি ভাবনি তুমি আমার কথাও? একবারও না? আরেকটি কবিতা চোখ গেল আমার। কবিতার নাম চুম্বন। তুমি লিখেছ, দুইটি তরঙ্গ উঠি প্রেমের নিয়মে ভাঙিয়া মিলিয়া যায় দুইটি অধরে। প্রেম লিখিতেছে গান কোমল আদরে, অধরেতে থরে থরে চুম্বনের লেখা। ঠাকুরপো, সত্যি কথা বলো, তোমার কি একবারও মনে পড়েনি নন্দনকাননের সেই বৃষ্টির আড়ালে সেই আদর, সেই নিবিড় আলিঙ্গন আর চুম্বন? এই লাইনগুলোর মধ্যে কি তোমার আমার আদর এতটুকু নেই ঠাকুরপো? বলো, বলো না, বলো। প্রাণের রবি,
পাথরের টেবিলে তোমার খাতাটি উপর করা আছে দেখে মনে হলো না, থাক। আবার তোমার লেখা পড়ে যদি কষ্ট পাই আমি, যদি আবার নিঃশ্বাস বন্ধ হয়ে বুকের শিরা ছিঁড়ে যায়, কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আর নেই রবি। পরক্ষণেই মনে হলো হয়তো এমন কিছু লিখেছো যা আমার মন ভালো করে দেবে, যে লেখার মধ্যে লুকোনো আছে অন্য লেখা, যে লেখা শুধু তুমি আমি পড়ব, সেই লেখা আর কেউ বুঝবে না। আমি খাতাটি খুলতেই চোখে পড়ল এই দুটি লাইন, হেথা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে। পরের ঘটনা আমার কিচ্ছু মনে নেই রবি। আমি কি করে তোমাদের ঘর থেকে আমার ঘরে এসেছিলাম আজও মনে পড়েনি আমার। শুধু মনে আছে যখন চেতনা ফিরল তখন রাত্রির অনেক হয়ে গেছে। আমি আমার বিছানায়, ঘর অন্ধকার। ঠাকুরপো কে ছিলেন আমার মা? তোমরা তাকে কখনো কোথাও দেখেছ? কখনো কি আমি পেয়েছি মায়ের আদর? 4 কন্যার জন্ম দিয়েছিলেন আমার মা, বর্দার মনোরমা, আমার 2 দিদি, আর শ্বেতাম্বরী আমার ছোট বোন। আমি শ্যাম গাঙ্গুলির 3 নম্বর মেয়ে। শুধু বাবার নামই আমার পরিচয়। কোথায় হারিয়ে গেলেন আমার মা, তাকে আমার মনেই পড়ে না। তোমার নতুন দাদাকে আমার মায়ের কথা কোনোদিন জিজ্ঞেস করতে সাহস হয়নি। আমার বাবা তার সব অপমান সত্ত্বেও এক অর্থে তো ঠাকুর বাড়িরই ছেলে, তাই এ বাড়িতে আমার জন্মের আগে তার স্থান হয়েছিল। তার বাসা ছিল জোড়াসাঁকোর বিরাট বাড়িটার নিচের তলায়, পায়রার খোপের মতো একটি ঘরে। আমার জন্ম কোথায় ঠাকুরপো? হাড়কাটা গলিতে, কি তোমাদের বাড়ির নিচের তলায়, যেখানে তোমরা আশ্রয় দিয়েছিলে গরিব আত্মীয় স্বজনদের? ঠাকুরপো, আমি তোমাকে দেখতাম দূর থেকে, তুমি নামতে না নিচের তলায়। কোনোদিন আসুনি আমাদের বাড়ি, কেনই বা আসবে? কত বড় ধনী পরিবারের ছেলে তুমি। তুমি তখন বছর 6 হবে, আমি 8। তোমাকে দেখতাম দূর থেকে, দক্ষিণের বারান্দায় রেলিং ধরে তুমি দাঁড়িয়ে থাকতে। তোমার দৃষ্টি থাকতো আকাশ পানে। মাঝে মাঝে তুমি খেলা করতে বাগানে, ইচ্ছে করতে তোমার সঙ্গে গিয়ে খেলা করি। একদিন তখন তুমি আমার খুব বন্ধু। সে যখন নন্দনকানন করছি দুজনে মিলে, তুমি বিলেত থেকে ফেরার পরেই তখন তোমাকে জিজ্ঞেস করেছিলাম, ঠাকুরপো আমাকে মনে পড়ে? আমাকে মনে পড়ে তোমার? কেমন ছিলাম আমি এবাড়ির বউ হওয়ার আগে তোমাদের নিচের তলায়? কথাটা শুনেই কেমন যেন বিষণ্ণ হয়ে গেলে তুমি, কুঁকড়ে গেল ভেতর থেকে। শুধু বললে, মনে তো পড়ে না কিছু। আমি বললাম, কিছু মনে পড়ে না? আমি নিচের তলা থেকে দেখতাম তোমাকে, তুমি যখন এসে দাঁড়াতে দক্ষিণের বারান্দা। একদিন তোমাকে দেখে হাত নেড়েছিলাম, মনে পড়ে তোমার? তুমি বললে, নিচের দিকে দেখতামই না আমি, আমি তো আকাশ দেখতাম। কেন, তোমার আকাশ দেখতে ভালো লাগতো না? আমি বললাম, আমার ঘর থেকে আকাশ দেখা যেত না। আমার তো তোমার মতো বারান্দা ছিল না ঠাকুরপো। হয়তো আমার কথা শুনে খুব কষ্ট হয়েছিল তোমার, কোনো কথা বললে না। নন্দনকাননের চাপা গাছ থেকে একটা স্বর্ণ চাপা তুলে হঠাৎ গুঁজে দিলে আমার খোঁপায়। প্রাণের ঠাকুরপো, যে অবস্থার মধ্যে কেটেছিল আমাদের শৈশব, সেখানে কোনোদিন পৌঁছায়নি তোমাদের বড় বাড়ির কোনো রোশনাই, হাসি, গান, আনন্দ। ঠাকুর বাড়ির ফরমাস খাটা বাজার সরকারের কালো রোগা মেয়েটার জীবনের সঙ্গে তোমার জীবনের কোনো মিল ছিল না। তোমার নতুন দাদার সঙ্গে আমার বিয়ের আগে হঠাৎ ঠাকুর বাড়ির বউ হয়ে এসে পড়েছিলাম তোমাদের অন্দরমহলে। এসে দেখলাম কি এলাহি ব্যাপার, ছেলে মেয়ে, জামাই, বউ, নাতি নাতনি, দাস দাসীতে বাড়িটা গম গম করছে। কে কার কি, কার সঙ্গে কার কি সম্পর্ক, এ বুঝে উঠতে আমার বেশ সময় লেগেছিল। একটা কথা বুঝতে অসুবিধা হয়নি, ঠাকুর বাড়িতে প্রতিদিনই যেন উৎসব। বাড়ির রান্নাঘরে 10-12 জন। বামুন ঠাকুর ভোর থেকে রান্না চড়ায় গনগনে উনুনে।
রান্নার ব্যবস্থাও দু রকমের, একটা সরকারি, একটা বেসরকারি। ঘরে ঘরে যে রান্না বামুন ঠাকুররা পৌঁছে দেয় সেটা সরকারি, কিন্তু প্রতি মহলে ঘরে ঘরে তো লোক, প্রত্যেকের রুচি আলাদা। সুতরাং প্রতি মহলের জন্যে তোলা উনুনে স্বামী ও স্ত্রীদের ফরমাস অনুসারে কিছু বিশেষ রান্নাও হয়, সেটা অবশ্য বেসরকারি রান্না। এসব দেখে আমি তো তাজ্জব। তোমার নতুন দাদার খাওয়ার রুচি ছিল সম্পূর্ণ ভিন্ন। আমার উপর ভার পড়ল তাঁর রুচি অনুসারে রান্না করার। রান্নার তখন আমি কিছুই জানতাম না, ধীরে ধীরে শিখতে হলো সবই। আমার একেবারেই ভালো লাগেনি ঠাকুর বাড়ির ভাড়ার ঘরে বৈঠকি আড্ডা। তরকারি কোটার আসরে সবাইকে থাকতে হতো, আমিও থাকতাম। আমার মন পড়ে থাকতো তোমার কাছে ঠাকুরপো। সেই ভাড়ার ঘরে আড্ডাতে ঠাকুর বাড়ির মহিলা মহলের কত খোটা, কত গঞ্জনা যে আমাকে সহ্য করতে হয়েছে ঠাকুরপো। প্রথম প্রথম আমার সন্তান হলো না বলে গঞ্জনা, আমি মাজা। এই মাজা বউকে বিয়ে করে তোমার নতুন দাদার কত হতাশা, কত যন্ত্রণা, এসব কথা যে কত ভাবে আমি শুনেছি। তারপর এলো তোমার আমার সম্পর্ক নিয়ে গুঞ্জন। তোমাকে তো সাহস করে যে কথা কেউ বলতে পারতেন না, বলতেন আমাকে। আমি নাকি তোমাকে নষ্ট করেছি, তোমার মাথা খাচ্ছি ঠাকুরপো।